নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এই মুহূর্তে এক চরম নাটকীয় এবং অদ্ভুত মোড় উন্মোচিত হয়েছে। পরবর্তী মাস অর্থাৎ সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে চলেছে বহু প্রতীক্ষিত ব্রিক্স সামিট। একটি দায়িত্বশীল এবং বড় প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত বাংলাদেশকেও এই আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু ঢাকার কূটনৈতিক মহল থেকে ভারতকে অত্যন্ত পরিষ্কার ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে আসবেন না, আর তিনি ততক্ষণ পর্যন্ত ভারত সফর করবেন না যতক্ষণ না পর্যন্ত ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে সমর্পণ করছে। অর্থাৎ আন্তর্জাতিক মঞ্চে একটি সম্মানজনক আমন্ত্রণ পেয়েও সেটিকে রাজনৈতিক বয়কটের হাতিয়ার বানানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, যে দেশের সরকার ভারতের এই ঐতিহাসিক আমন্ত্রণে চোখ রাঙাচ্ছে, সেই দেশের অভ্যন্তরীণ বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থা কার উপর ভরসা করে টিকে আছে? একদিকে ব্রিক্স সামিট বয়কটের হুঙ্কার, আর অন্যদিকে ভারতের কাছে দরবার। আজকের এই ভিডিওতে আমরা এই অদ্ভুত কূটনৈতিক দ্বিচারিতার মূল বিশ্লেষণ করব। মূল আলোচনায় প্রবেশ করার আগে আমি আমার সমস্ত দর্শক বন্ধুদের উদ্দেশ্যে 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখতে চাই। একটু ঠান্ডা মাথায় এই প্রশ্নগুলোর উত্তর ভাবার চেষ্টা করুন। ভারতের দেওয়া আন্তর্জাতিক ব্রিক্স সামিটের নিমন্ত্রণ প্রত্যাখ্যান করে ঢাকায় বসে ভারতকে আলটিমেটাম দেওয়া কি আদৌ কোনো কূটনৈতিক বুদ্ধিমত্তার পরিচয়? যে দেশের প্রধানমন্ত্রী ভারতে এসে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে অস্বীকার করছেন, সেই দেশেরই মন্ত্রীরা কেন আবার ভারতের কাছে হাত বাড়িয়ে সাহায্য চাইছেন? বাংলাদেশের নতুন রাজনৈতিক নেতৃত্ব কি সত্যিই বিশ্বাস করে যে ভারতের বিচার ব্যবস্থা এবং পররাষ্ট্রনীতি কোনো বহিরাগত হুমকির মুখে পড়ে নতি স্বীকার করবে? শেখ হাসিনা নিজেই যেখানে ঘোষণা করেছেন যে তিনি আগামী ডিসেম্বর মাসে স্বেচ্ছায় দেশে ফিরে আইনের মুখোমুখি হবেন, সেখানে সেপ্টেম্বর মাসে ব্রিক্স সামিটকে কেন্দ্র করে ঢাকার এই তড়িঘড়ি কেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, 2026 সালের ডিসেম্বর মাসে ভারতের সাথে গঙ্গা জলবন্টন চুক্তি মেয়াদের সমাপ্তি ঘটতে চলেছে। এই সংকটজনক সময়ে ভারতের সাথে কূটনৈতিক বৈরিতা তৈরি করা কি বাংলাদেশের সাধারণ মানুষের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে না? এই প্রশ্নগুলোর পেছনে লুকিয়ে রয়েছে চরম এক ভূরাজনৈতিক খেলা। আসুন এবার আসল জিওপলিটিক্যাল অ্যানালিসিস শুরু করা যাক। আন্তর্জাতিক সম্পর্কে বা ফরেন পলিসিতে যে কোনো রাষ্ট্র পরিচালনা করা হয় ঠান্ডা মাথায় জাতীয় স্বার্থ বিবেচনা করে। কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আমরা যা দেখতে পাচ্ছি তা হলো জাতীয় স্বার্থকে সরিয়ে রেখে ঘরোয়া রাজনীতি এবং ভোট ব্যাংক বাঁচানোর এক মরিয়া চেষ্টা। সেপ্টেম্বর মাসে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিক্স সামিট ছিল বাংলাদেশের নতুন রাজনৈতিক নেতৃত্বের জন্য আন্তর্জাতিক মঞ্চে নিজেদের গ্রহণযোগ্যতা প্রমাণের এক বিশাল সুযোগ। ভারতের হাই ক্যানভাসে বিশ্বের বড় বড় রাষ্ট্রনেতাদের সাথে একই টেবিলে বসার সুযোগ পাচ্ছিল ঢাকা। কিন্তু ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলন করে জানিয়ে দেয় যে শেখ হাসিনাকে সমর্পণ না করা পর্যন্ত প্রধানমন্ত্রী ভারত সফর করবেন না। কিন্তু কেন এই সিদ্ধান্ত? আসুন রাজনীতির ভেতরের সত্যিটা বুঝে নিই। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে 2024 সালের পট পরিবর্তনের পর জামায়াতে ইসলামী এবং অন্যান্য কট্টরপন্থী রাজনৈতিক দলগুলো চরম শক্তিশালী হয়ে উঠেছে। তারা দেশে একটি তীব্র ভারত বিরোধী পরিবেশ তৈরি করে রেখে দিয়েছে। তারেক রহমান বা নতুন নেতৃত্ব খুব ভালো করেই জানেন যে এই মুহূর্তে যদি তারা ভারতের মাটিতে পা রাখেন এবং ভারতের প্রধানমন্ত্রীর সাথে করমর্দন করেন, তবে দেশের ভেতরের এই কট্টরপন্থী গোষ্ঠীগুলো তাদেরকে ভারতের অনুগত বলে আখ্যা দেবে। নিজেদের চেয়ার বাঁচাতে এবং কট্টরপন্থী ভোট ব্যাংককে শান্ত রাখতেই এই ভারত বিরোধী বয়কটের নাটক সাজানো হচ্ছে। অর্থাৎ ব্রিক্স সামিটে যোগ না দেওয়াটা ভারতের জন্য কোনো বড় ক্ষতি নয়, বরং এটি বাংলাদেশের নিজস্ব কূটনৈতিক একাকিত্বকে আরও বাড়িয়ে তুলছে। বন্ধুরা, এই বিষয়টি কোনো মুখে বলা গল্প নয়। আমাদের বোঝার সুবিধার্থে আমি এবার স্ক্রিনে প্রথম সংবাদ মাধ্যমের আর্টিকেলের স্ক্রিনশট দেখাচ্ছি। আপনারা স্ক্রিনে স্পষ্ট দেখতে পাচ্ছেন, প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী মাসে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিক্স সামিটে বাংলাদেশের প্রধানমন্ত্রী অংশ নেবেন না এবং শেখ হাসিনার এক্সট্রাডিশন ছাড়া ভারতের সাথে উচ্চ পর্যায়ের কোনো বৈঠক সম্ভব নয়। এবার ভারতের অবস্থানটা একটু বিশ্লেষণ করে দেখা যাক। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিচার ব্যবস্থা অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে এক্সট্রাডিশন বা অপরাধী প্রত্যর্পণ কোনো রাজনৈতিক টেবিলের বিষয় নয়, এটি সম্পূর্ণ আদালতের বিষয়।
আইনি প্রক্রিয়া মেনে তথ্য প্রমাণের ভিত্তিতে আদালত যা সিদ্ধান্ত নেবে ভারত সরকার সেই অনুযায়ী চলবে। কিন্তু ঢাকা এখানে ব্রিক্স সামিটের আমন্ত্রণকে রাজনৈতিক ব্ল্যাকমেইলের অস্ত্র হিসেবে ব্যবহার করতে চেয়েছিল। আর শুধু শেখ হাসিনা নয়, তারা ওসমান হাদি হত্যাকাণ্ডের আসামিদের ফেরতের দাবিকেও এর সাথে জুড়ে দিচ্ছে। কেন? কারণ ওসমান হাদি কেস বাংলাদেশের কট্টরপন্থী গোষ্ঠীগুলোর কাছে একটি বড় ইমোশনাল ইস্যু। কিন্তু আসল মজাটা কোথায় জানেন? শেখ হাসিনা নিজেই ইতিমধ্যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে তিনি আগামী ডিসেম্বর মাসে নিজের ইচ্ছায় বাংলাদেশে ফিরবেন এবং আদালতের মুখোমুখি হবেন। তার মানে ডিসেম্বর মাস আসতে আর মাত্র 1 মাস বাকি। তা সত্ত্বেও কেন সেপ্টেম্বর মাসের ব্রিক্স সামিটকে বয়কট করার এত তাড়াহুড়ো? কারণ ঢাকা জানে শেখ হাসিনা যদি নিজের টাইমিংয়ে দেশে ফেরেন তবে সেটা হবে তার রাজনৈতিক উপস্থিতি, আর তারা যদি ভারতকে বাধ্য করতে পারত তবে সেটা হতো তাদের রাজনৈতিক জয়। কিন্তু ভারত কখনোই কারো রাজনীতির স্বার্থে নিজেদের সার্বভৌম আইনি প্রক্রিয়াকে বিকিয়ে দেবে না। কিন্তু বড় বড় কূটনৈতিক বক্তৃতা আর সামাজিক মাধ্যমে বয়কটের ডাক দিয়ে কি কোনো দেশের জাতীয় গ্রিডে বিদ্যুৎ তৈরি করা যায় কিংবা চালানো যায় কারখানার চাকা? উত্তর হলো না। একদিকে সেপ্টেম্বরের ব্রিক্স সামিট বয়কটের আওয়াজ তোলা হচ্ছে, আর অন্যদিকে বাংলাদেশের সাধারণ মানুষের জীবন এখন অন্ধকারে ডুবে রয়েছে। আপনারা জেনে অবাক হবেন, বর্তমানে বাংলাদেশের গ্রামেগঞ্জে তো বটে, এমনকি বড় বড় শহরগুলোতে বহু এলাকায় প্রতিদিন গড়ে 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত ইলেকট্রিক ব্ল্যাকআউট বা লোডশেডিং হচ্ছে। আসুন এই বিষয়ের ওপর এই সংবাদের স্ক্রিনশটটা দেখে নেওয়া যাক। এই আর্টিকেলের শিরোনামে লেখা রয়েছে, বাংলাদেশে চরম রূপ নিয়েছে জ্বালানি ও বিদ্যুৎ সংকট। প্রতিদিন 10 থেকে 12 ঘন্টার ব্ল্যাকআউটের রাজপথে নামছে সাধারণ মানুষ। হ্যাঁ বন্ধুরা, রাজপথে আজ বাংলাদেশের সাধারণ মানুষ বিদ্যুতের দাবিতে প্রতিবাদ জানাচ্ছে। এই অনবরত লোডশেডিংয়ের কারণে বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনৈতিক চালিকা শক্তি অর্থাৎ তাদের পোশাক শিল্প বা গার্মেন্ট সেক্টর পুরোপুরি বিপর্যস্ত। ডিজেল জেনারেটর চালিয়ে কারখানা চালাতে গিয়ে উৎপাদন খরচ এতটাই বেড়ে গেছে যে আন্তর্জাতিক অর্ডার হাতছাড়া হয়ে যাচ্ছে। দেশের ভেতরে যখন বিদ্যুৎ নেই, আলো নেই, কলকারখানা বন্ধ হওয়ার মুখে, আর জনগণ সরকারের উপর চরম ক্ষুব্ধ, তখন সরকারের প্রধান কাজ হওয়া উচিত ছিল বিদ্যুৎ সংকটের সমাধান করা। কিন্তু ক্ষমতার চেয়ার বাঁচাতে তারা দেশের মানুষের আসল সমস্যা আড়াল করে ভারত বিরোধী ফাঁকা আওয়াজ তুলে চলেছে। এবার আসছে এই খবরের সবচেয়ে চমকপ্রদ এবং বৈপরীত্যমূলক অধ্যায়। আন্তর্জাতিক কূটনীতিতে এটাকে আপনারা বলতে পারেন চরম হাস্যকর এক পরিস্থিতি বা পলিটিক্যাল স্ট্রাইক। একদিকে তাদের রাজনৈতিক মহল সেপ্টেম্বরের ব্রিক্স সামিট বয়কট করে ভারতে না আসার আলটিমেটাম দিচ্ছে, আর ঠিক অন্যদিকে ঘরের ভেতরের ব্ল্যাকআউট সামলাতে বাংলাদেশের জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ভারতের কাছে এসে আবেদন করছেন, আমাদের চুক্তি অনুযায়ী যা ডিজেল দেওয়ার কথা তার বাইরে গিয়ে অতিরিক্ত ডিজেল দিন। বিশ্বাস হচ্ছে না তো? আসুন এই নিউজ আর্টিকেলের স্ক্রিনশটটা দেখেন। দ্য ইকোনমিক টাইমস নিউজ পোর্টালে প্রকাশিত এই রিপোর্টের হেডলাইনে স্পষ্ট বলা হয়েছে, বাংলাদেশের জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বিদ্যুৎ ঘাটতি সামাল দিতে বিদ্যমান চুক্তির বাইরে অতিরিক্ত ডিজেল সরবরাহের জন্য ভারতের কাছে অনুরোধ জানিয়েছে। একটু ভেবে দেখুন দৃশ্যটা। প্রধানমন্ত্রী বলবেন, আমি ভারতে যাব না, ভারতের ব্রিক্স সামিট বয়কট করলাম। আর তার দেশের জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ভারতের দরজায় কড়া নেড়ে বলবেন, দয়া করে পাইপলাইনের চাবিটা আর একটু খুলে দিন, অতিরিক্ত কিছু ডিজেল আমাদের দিন, নইলে দেশের বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। আপনারা হয়তো জানেন, শিলিগুড়ি থেকে বাংলাদেশের পার্বতীপুর পর্যন্ত বিস্তৃত ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত বাংলাদেশকে পরিশোধিত ডিজেল সরবরাহ করে। শুধু ডিজেলই নয়, বাংলাদেশের জাতীয় বিদ্যুৎ চাহিদা মেটাতে ভারতের গ্রিড থেকে প্রায় 10 থেকে 15% বিদ্যুৎ এক্সপোর্ট করা হয়। অর্থাৎ যে ভারতের ডিজেল আর বিদ্যুতে বাংলাদেশের পাওয়ার প্ল্যান্ট আর আলো জ্বলছে, সেই ভারতের আন্তর্জাতিক সামিটেই না যাওয়ার শর্ত দেওয়া হচ্ছে। এটা কি কূটনীতি বলে, নাকি নিজেদের পায়ে নিজেরা কুরুল মারা বলে? ভূরাজনীতি বা জিওপলিটিক্স আবেগে চলে না, তা চলে স্ট্র্যাটেজিক লিভারেজ বা কৌশলগত শক্তির ওপর। বাংলাদেশ যদি মনে করে তারা রাজনীতি আর অর্থনীতিকে আলাদা বা কম্পার্টমেন্টালাইজ করবে, অর্থাৎ ভারতের সাথে রাজনৈতিক বৈরিতা দেখাবে কিন্তু অর্থনৈতিকভাবে ভারতের সুবিধা ভোগ করবে, তবে ভারত কিন্তু শান্ত থেকে নিজের দান চালবে। একটু দেখে নিই ভারতের হাতে কী কী বড় কার্ড রয়েছে। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার চাবিকাঠি ভারতের হাতে।
ভারত যদি কেবল চুক্তির বাইরের অতিরিক্ত ডিজেল দেওয়া বন্ধ রাখে তবে বাংলাদেশে ব্ল্যাকআউট 12 ঘন্টা থেকে বেড়ে 16 ঘন্টায় গিয়ে ঠেকবে। বাংলাদেশের গার্মেন্টস শিল্পের কাঁচামাল যেমন কটন, ইয়ার্ন এবং কেমিক্যালসের বড় অংশ সরবরাহ করে ভারত। এই সাপ্লাই চেইন সামান্য ব্যাহত হলেই ঢাকার বৈদেশিক মুদ্রা আয়ের পথ অবরুদ্ধ হয়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, 1996 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত 30 বছর মেয়াদী গঙ্গা জলবন্টন চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে আগামী 2026 সালের ডিসেম্বর মাসে। ফারাক্কা ব্যারেজ থেকে জল পাওয়ার জন্য এই চুক্তির পুনর্নবীকরণ বাংলাদেশের উত্তরাঞ্চলের কৃষি ও জীবনের জন্য অপরিহার্য। যে দেশের সাথে আগামী বছর গঙ্গা জলবন্টনের মতো সংবেদনশীল চুক্তি রয়েছে, যে দেশের ডিজেল ও বিদ্যুতে নিজেদের দেশ জ্বলছে, সেই দেশের রাষ্ট্রপ্রধানের সেপ্টেম্বরের ব্রিক্স আমন্ত্রণের আলটিমেটাম দেওয়া কতটা রাজনৈতিক অপরিণামদর্শিতা তা ইতিহাস বিচার করবে। পরিশেষে একজন সচেতন ও সার্বভৌম ভারতের নাগরিক হিসেবে আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার। ভারত সর্বদা নেভারহুড ফার্স্ট পলিসি মেনে চলেছে এবং প্রতিবেশীদের বিপদে পাশে দাঁড়িয়েছে। কিন্তু ভারতের এই সৌজন্যতাকে যদি কেউ দুর্বলতা মনে করে, রাজনৈতিক ব্ল্যাকমেল করার চেষ্টা করে, তবে ভারতের কাছে তার যোগ্য জবাব দেওয়ার মতো সমস্ত কৌশলগত অস্ত্র মজুদ রয়েছে। সেপ্টেম্বর মাসের ব্রিক্স সামিটে বাংলাদেশ আসুক বা না আসুক, উদীয়মান বিশ্বশক্তি হিসেবে ভারতের অগ্রযাত্রা থামবে না। কিন্তু নিজের ঘরের অন্ধকার রেখে প্রতিবেশীকে চোখ রাঙানোর এই খেলা বাংলাদেশের সাধারণ মানুষের জন্য শুভবার্তা আনবে না। আপনাদের কি মনে হয়, বাংলাদেশের জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের এই অতিরিক্ত ডিজেল চাওয়ার পরও কি ঢাকার রাজনৈতিক মহলের এই আলটিমেটাম দেওয়া উচিত ছিল? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমি সুশোভন, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।